Enter string. দেখা যাচ্ছে আমার স্ক্রিন কম্পিউটারের। আচ্ছা, আমরা লাস্ট আলোচনা করেছিলাম সেকশন ব্রেক, তাই তো? ঠিক, এক মিনিট। আচ্ছা, সেকশন ব্রেক আমরা জেনেছিলাম যে একটা পেজের মধ্যে আমরা দ্বিতীয় পেজ নিব, দ্বিতীয় পেজে আমরা বিভিন্ন রকম ডিজাইন করতে পারবো, যেমন মার্জিন, বর্ডার, আলাদা আলাদা পেজে আলাদা আলাদা বর্ডার। সবাই মিউট করবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কথা আসছে, মিউট করবেন। হ্যাঁ বলো। উপরটা নিচে আসছে না? আচ্ছা, আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখিয়ে দিচ্ছি। লেআউটে গেলাম, লেআউটে গিয়ে এখানে মার্জিন আছে বাম দিকে, মার্জিনে ক্লিক করলাম। মার্জিনে ক্লিক করে এখানে কাস্টম মার্জিন। এবার আমরা কাস্টম মার্জিনে গিয়ে যে উপরে টপ আছে, টপের এখানে আমরা করেছিলাম কত, এক্সাম্পল হিসাবে আমি দেখিয়েছিলাম 5 ইঞ্চ, তাই তো? আর লেফটে দেখিয়েছিলাম 1.5, বটমে 0.5 মানে হাফ ইঞ্চ, এবং রাইটে করেছিলাম হাফ ইঞ্চ। এটাই তো করেছিলাম, তাই না? বুঝা যাচ্ছে এতটা? হ্যাঁ, এবার যখন আমরা এটা ওকে করব, ওকে করার সাথে সাথে কিন্তু হয়ে গেল। এবার নিচে আসলো কি, কার্সারটা আমার এখানে দেখুন আছে না, উপরে আছে, আমার নিচে কিন্তু আসলো না। এই সমস্যা তো, এই সমস্যা হয়েছিল। বুঝা যাচ্ছে কি বললাম? হ্যাঁ, তো যে সমস্যাটা আমি কি দেখালাম, এই যে আমি কিন্তু মার্জিন দিলাম, বাট মার্জিন দেওয়ার পর যে কার্সারটা নিচে আসা উচিত সেখানে আসলো না। তার কারণটা বলছি এবার আমি। কারণটা হচ্ছে এখানে আমি কিছু হাইট করে রেখেছি, মার্জিন উপরের টপ হাইট, টপে যে মার্জিনটা হাইট করে রাখা হয় কিভাবে, যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি না পেজের, এই যে রুলারটা দেখতে পাচ্ছি স্কেলের মতো, আর পেজ তার মিডলে যখন মাউসটা এই দাগের উপরে নিয়ে যাচ্ছি, কি লেখা উঠছে, ডাবল ক্লিক টু শো হোয়াইট পেজ, হোয়াইট স্পেস। এই অবস্থায় একবার ক্লিক করে দিব। হয়নি আমার, হয়ে গেছে। এই যে যখনই ক্লিক করলাম তখন চলে এলো। এই সমস্যা হয়তো হয়ে আছে, বুঝা গেল? হ্যাঁ, আচ্ছা বলে দিচ্ছি। লাইন স্পেসিং কথার অর্থ হলো, আমরা যখন এখানে মনে করি যে জিওগ্রাফি লিখলাম, জিওগ্রাফি একটা সাবজেক্টের নাম লিখলাম, আর দ্বিতীয় লাইনে যদি আমি মনে করি যে দিস ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এটা লিখলাম। এটা হচ্ছে লাইন স্পেসিং, এই জায়গাকে বলা হয়। এটা হচ্ছে প্রথম লাইন আর এটা হচ্ছে দ্বিতীয় লাইন। এই দুটো লাইনের মধ্যবর্তী এলাকা
মানে দ্বিতীয় লাইনে যে মধ্যে এলাকা প্রথম যে লাইনটা আছে না, জিওগ্রাফি লিখলাম। হ্যাঁ, তো এই জিওগ্রাফি লিখলাম আর এই দিস ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এই দুটোর মধ্যেখানে যে যে গ্যাপিংটা আছে না, এটাকে বলছি আমরা লাইন স্পেসিং। এটাকে লাইন স্পেসিং এটা বলছি। বুঝা গেল? হ্যাঁ, আর আমি যেটা বলেছিলাম জিওগ্রাফি লেখাটার মধ্যে মধ্যে যে এক একটা অক্ষরের মধ্যে ফাঁকা আছে, হ্যাঁ ওই ফাঁকাটা লাইন স্পেসিং না, ওটা শুধু স্পেসিং। আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়, ঠিক আছে? তো প্রথমে কি করতে হবে, লেখাটাকে সিলেক্ট করতে হবে। লেখার পর আগে লিখে নিব, তারপর সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কন্ট্রোল দেবে ডি প্রেস করব। কি নাম বললাম? কন্ট্রোল দেবে ডি। তো কন্ট্রোল দেবে ডি প্রেস করলে ডি চলে যাবে ফন্টে, সরাসরি ফন্টের একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এই কন্ট্রোল দেবে ডি। বুঝা গেল কি বললাম? আর যদি মাউস দিয়ে ক্লিক করি, তো মাউস দিয়ে ক্লিক করলে এখানে ক্লিক করবে, যে উপরে ফন্ট লেখা আছে, এই ফন্টের এই জায়গাতে ক্লিক করব, তাহলে একই জায়গায় আসবে। কন্ট্রোল দেবে ডি বা ফন্ট এই জায়গাতেই আসবে। এখানে অ্যাডভান্স বলে একটা ট্যাব আছে, ফন্টের উপরেই বাম পাশে ডান পাশে লেখা আছে অ্যাডভান্স, অ্যাডভান্সে ক্লিক করতে হবে। তার নিচে আছে স্পেসিং আছে, প্রথমে আছে স্কেল, তার নিচে আছে স্পেসিং। এই স্পেসিংটাকে এখান থেকে বাড়াতে হবে, যতটা নেব ততটা এইভাবে বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর ওকে করব। তো এই যে দেখো, এই জি এর পরে ই লেখা আছে, তার মধ্যেখানে অনেকগুলো ফাঁকা হয়ে গেছে, যে ফাঁকা ফাঁকা করে। লেখাটা কিন্তু এরকম ছিল না। বুঝা গেল কাজটা? বুঝা গেল না? কেটে গেছে কথাটা, কেটে গেল কথাটা, শোনা গেল নাকি? প্যারাগ্রাফ 5 লাইনে লিখলাম। না, আমি ওটা বলিনি। আমি বলেছিলাম যে যদি অনেকগুলো প্যারাগ্রাফ থাকে, সেই অনেকগুলো প্যারাগ্রাফকে একটা প্যারাগ্রাফে কনভার্ট করা। হ্যাঁ হ্যাঁ, এরকম কাজটা বলেছিলাম। র্যান্ড লিখে ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ, এরকম একটা প্যারাগ্রাফ চলে এসেছে, তাই তো? এবার এই প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ। হ্যাঁ, তো এগুলো এক একটা প্যারাগ্রাফ। এই সব প্যারাগ্রাফকে যদি আমি একটা প্যারাগ্রাফ করতে চাই, তো সেটা আমি বলেছিলাম ফাইন্ড রিপ্লেস করতে হবে। রিপ্লেস, এই যে রিপ্লেস, তো এখানে ক্যারেট পি লিখতে হবে। মানে ক্যারেট পি মানে হচ্ছে প্যারাগ্রাফ, পি ফর প্যারাগ্রাফ। আর রিপ্লেস উইথ এই জায়গাতে জাস্ট একবার স্পেস দিতে হবে, দিয়ে রিপ্লেস অল করতে হবে, তাহলে হয়ে যাবে। বি না, পি 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 লিখলাম। এই যে এখানে আমি লিখলাম পি, আমি লিখে দেখি যে এখানে লিখলাম, ক্যারেট চিহ্ন দিলাম এইভাবে, দিয়ে পি লিখলাম, পি। আর রিপ্লেস উইথ এখানে স্পেস দিলাম একবার, স্পেস। হ্যাঁ, এটা স্পেস, ঠিক আছে, এখানে স্পেস দিলাম। ক্লিয়ার হলো? আচ্ছা, আমি নর্মাল করে দিচ্ছি। লেআউটে গিয়ে মার্জিন, এটা কন্ট্রোল দেবে ডি, কন্ট্রোল দেবে ডি, CTRL দেবে থেকে ডি প্রেস করতে হবে, অথবা এই জায়গাতে এই যে এখানে ক্লিক করতে হবে, এই ফন্টের এখানে আছে না,
ফন্টের এই জায়গাতে ক্লিক করতে হবে। চলো, আমরা লাস্ট আলোচনা করেছিলাম, তারপর থেকেই বলছি। আজকে যেটা শিখবো সিম্বল, সিম্বল আমরা কিভাবে কাজ করে থাকি সেটা বলছি। তো দেখিয়ে দিই সিম্বল কিভাবে আমরা কাজ করি। না, আমরা অনেক কিছুই যখন টাইপ করব, টাইপ করার মধ্যেখানে কিছু কিছু চিহ্ন, সিম্বল বলতে কিছু চিহ্ন আমাদের দরকার হয়ে থাকে। এমন কিছু অক্ষর বলতে পারো বা চিহ্ন যেটা আমাদের কিবোর্ডের মধ্যে নাই। যেমন যদি আমি মনে করি একটা ভাগ চিহ্ন দেব, তো ভাগ চিহ্ন দেওয়ার জন্য এরকম একটা ভাগ চিহ্ন হয় না, তাহলে এখানে 5 লিখলাম, ভাগ চিহ্ন এখানে লিখলাম 2, এরকম হয়তো বাচ্চাদের কোনো কোশ্চিন টাইপ করছি। তো এই যে ভাগ চিহ্নটা লিখলাম, এই ভাগ চিহ্নটা আমরা দিব কোথা থেকে? তো এটা কিন্তু, এই ভাগ চিহ্নটা কিন্তু কিবোর্ডে নাই। কিংবা আমরা অনেক কিছু টাইপ করছি, তার মধ্যে হয়তো ব্র্যাকেটের মধ্যে এরকম করে রাইট চিহ্ন দিব, মানে টিক মার্ক, তো এরকম একটা চিহ্ন দিতে চাই। তো এই চিহ্নটা কোথা থেকে দিব? ব্র্যাকেট তো আমরা পেয়ে যাব কিবোর্ডের মধ্যে, কিন্তু এই রাইট চিহ্ন এটাকে দিব কিভাবে? তো এই জন্য আমরা ইউজ করি সিম্বল। তো সিম্বল করার জন্য কি করতে হয় আমি বলছি। প্রথমে ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করতে হয়। ইনসার্টে রিবন ট্যাবে ক্লিক করার পর একদম শেষের দিকে দেখতে পাবো সিম্বল, এখানে লেখা আছে সিম্বল। সিম্বলে ক্লিক করব। বুঝা যাচ্ছে? স্লো হয়ে গেল। আচ্ছা, তো ইনসার্টে গিয়ে সিম্বলে ক্লিক করব। এমএস ওয়ার্ডটা স্লো মেরে দিল, হ্যাং মেরে দিল। আজকে কিছু ট্রিক্স দেখাবো যেগুলো খুব কাজে লাগবে কাজ করার জন্য। তো ইনসার্টে সিম্বলে যখন ক্লিক করলাম, এরকম একটা লিস্ট দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো সিম্বল দেখতে পাচ্ছি। এই সিম্বলগুলোর মধ্যে আমার যে সিম্বলটা আমি যেটা চাইছি সেই সিম্বল যদি না পাই, তাহলে এখানে মোর সিম্বলে ক্লিক করব। কি করলাম? ইনসার্ট, সিম্বল, তারপর মোর সিম্বল, এখানে ক্লিক করলাম। মোর সিম্বলে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এর মধ্যে থেকে আমরা ফন্ট অনুযায়ী সিম্বল নেব। এবার যে সিম্বল নিতে চাইছি সে অনুযায়ী এখানে ফন্টটাকে চেঞ্জ করে নেব। যেমন এখানে টিক চিহ্ন বললাম, তো এই যে টিক চিহ্ন আছে, এখানে টিক চিহ্নটা নেব, তারপরে ইনসার্ট করে দেব, দিয়ে ওকে করে দেব। দেখো টিক চিহ্ন চলে এলো। বুঝে গেল সিম্বলটা? এবার দেখা গেল এমন কিছু সিম্বল আছে যেটা আমার বারবার দরকার পড়বে। তো বারবার যদি দরকার পড়ে কোনো সিম্বল, সেই সিম্বলটাকে আমরা শর্টকাটও তৈরি করে নিতে পারি। তাহলে আমাকে বারবার ওই সিম্বলে যেতে হবে না। তাহলে শর্টকাট কিভাবে করতে হয় সেটা বলছি। প্রথমে সিম্বলে আমি যাচ্ছি, যে মোর সিম্বলে ক্লিক করলাম। মোর সিম্বলে ক্লিক করার পর হয়তো আমি এখানে একটা সিম্বল নিয়ে নিচ্ছি, এই ডাউন অ্যারো, এই অ্যারোটা, কিংবা হয়তো একটু আলাদা নিই। চলুন এখানে ক্লিক করলাম, যে আমি নর্মাল একটা সিম্বল নিচ্ছি, দেখি ভাগ চিহ্নটা পাই কোথায়। তো এই সিম্বলের মধ্যে কিন্তু খুঁজতে হবে, হ্যাঁ, যে অনেকগুলো সিম্বল দেখতে পাচ্ছি, তার মধ্যে আমি যে সিম্বলটা চাইছি সেই সিম্বলটা এইভাবে খুঁজে নিতে হবে। এবার ফন্ট অনুযায়ী প্রচুর পরিমাণে সিম্বল আছে, তো সিম্বল আমাদেরকে খুঁজে নিতে হবে কোন সিম্বলটা আমার দরকার আছে। তো এখানে ভাগ চিহ্ন দেখি কোথায় আছে, এখানে নাই। শুরুর দিকেই হবে, এগুলোতেই হতে পারে। আচ্ছা, যদি না পাই কোনো সিম্বল, তাহলে আমাকে কি করতে হবে? ফন্টটাকে চেঞ্জ করতে হবে। হয়তো আমি এই ফন্টে পেলাম না, এখানে পেলাম না, তো আমি তখন একটু অন্য ফন্ট করে দেখব। হয়তো আমি এরিয়াল করে দেখছি, এরিয়াল ফন্টে পাওয়া যায় কিনা তাই দেখব। এই দেখো এরিয়াল করলাম, এবার এর মধ্যে হয়তো পেয়ে যেতে পারি। এই যে ভাগ চিহ্ন আছে, পাচ্ছেন দেখতে সবাই? এই ভাগ চিহ্নটা আমার মাঝে মধ্যেই দরকার পড়বে, দেখা গেল অনেকবার দরকার পড়বে। তা আমি এটাকে শর্টকাট কি বানিয়ে নিতে পারি। কিভাবে বানাবো? না, এই চিহ্নটাই, সিম্বলটাই ক্লিক করলাম, তারপর শর্টকাট কিয়ে ক্লিক করব। শর্টকাট কিয়ে ক্লিক করার পর এই যে জায়গাটা চলে এলো, প্রেস নিউ শর্টকাট কি,
এই সিম্বলটা আমি কোন শর্টকাট কি প্রেস করলে আসবে সেটা আমি আমার ইচ্ছে মতো এখানে প্রেস করে দেব। তো আমি দেখা গেল এই ভাগ চিহ্নটা আমি অল্ট দেবে বি প্রেস করলে যাতে চলে আসে এরকম আমি চাইছি। তো অল্ট দেবে বি প্রেস করে দিলাম, এখানে যেটা আমি চাইছি সেটা এখানে প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর অ্যাসাইন করব, অ্যাসাইন করে ক্লোজ করে দেব। এবার আমি কিন্তু এটা ইনসার্ট করলাম না। এবার দেখা গেল এখানে আমি কিছু টাইপ করছি। তো টাইপ করছি আমরা এখানে 30 লিখলাম, আমি ভাগ চিহ্ন চাইছি, তখন কি প্রেস করব, অল্ট প্রেস করে বি, তাহলে দেখুন এখানে চলে আসলো ভাগ চিহ্নটা। এবার হয়তো এখানে আমি লিখলাম 5 সমান কত হবে, এরকম করে কিছু একটা কাজ দিলাম। তো এই যে ভাগ চিহ্নটা নিয়ে আসলাম। আবার যদি কোথাও আবার দেখা গেল 70 লেখা আছে, এটা ভাগ করব 10 দিয়ে, তো এখানে ভাগ চিহ্ন দরকার, তো অল্ট দেবে বি প্রেস করে দিলাম, দিয়ে 10 লিখে দিলাম। বুঝা গেল কিভাবে করছি? মনে থাকবে না লিখাতে হবে? হ্যাঁ, এটা ইনসার্টে গেলাম। হ্যাঁ, এটা ইনসার্ট রিবন ট্যাবে গেলাম। প্রথমে ইনসার্ট রিবনে যাওয়ার পরে সিম্বলে ক্লিক করলাম। সিম্বলে যাওয়ার পর মোর সিম্বলে ক্লিক করলাম। মোর সিম্বলে ক্লিক করার পর একটা বক্স চলে আসলো, সেখানে চুজ করলাম ফন্ট, চুজ ফন্ট, ফন্ট চুজ করলাম, যেমন এরিয়াল, তাই তো আমি এরিয়াল করলাম। তারপরে এখানে আমরা যে সিম্বলটা নিব তো ক্লিক করলাম, ক্লিক অন ইউর সিম্বল। ক্লিক করার পর আমরা ইনসার্টে ক্লিক করলাম, তাহলে সিম্বলটা চলে আসবে। লিখে নিয়েছেন? লেখা হয়েছে? ঠিক, তাহলে কেটে দিচ্ছি। আচ্ছা, এর পরবর্তী আমরা দেখব সিম্বল দেখলাম, এরপরে আমরা শিখব ইকুয়েশন। ইকুয়েশন কি জিনিস আমাদেরকে ভালো করে একটু বুঝতে হবে ইকুয়েশনের কাজটা। তো ইকুয়েশন সাধারণত আমরা কোনো ম্যাথের কোশ্চিন টাইপ করার ক্ষেত্রে আমাদের দরকার হয়ে থাকে। অঙ্কের কোনো কোশ্চিন যদি প্রশ্নপত্র আমরা টাইপ করতে চাই তাহলে আমাদের ইকুয়েশন দরকার হয়। ইকুয়েশনটা কি না বলি, ইকুয়েশন করার নিয়মটা হচ্ছে, আমি এখানে এক্সাম্পল হিসাবে একটা বলছি, হ্যাঁ, যে সেটা আমরা বানাবো। তো ইকুয়েশন দেখা গেল এরকম আমি কিছু টাইপ করতে যাচ্ছি, ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মধ্যে আমি লিখছি a প্লাস বি, দিয়ে তার নিচে ডিভাইড করে এখানে লিখলাম 2ab, আর এখানে দিলাম স্কোয়ার, এখানে দিলাম মাইনাস। এবার এর মধ্যে আমি ব্র্যাকেট দিলাম, এর মধ্যে দিচ্ছি রুট, রুটের মধ্যে দেখা গেল এখানে দিচ্ছি a মাইনাস বি তার স্কোয়ার, এখানে করলাম ব্র্যাকেট দিলাম। এই জিনিসটা দেখা গেল আমরা টাইপ করব। তো এরকম কিন্তু যদি কোনো কিছু টাইপ করতে চাই, এই ধরনের কোনো কিছু, তাহলে এমনি নর্মালি আমরা কিন্তু টাইপ করতে পারবো না। তো এটাকে বলছি আমরা ইকুয়েশন। কি নাম বললাম? ইকুয়েশন। বুঝবেন ভালো করে ইকুয়েশন জিনিসটা। এটা দেখাই আমি কিভাবে কাজটা করতে হয়। ফার্স্ট কাজ আমি কোথায় ক্লিক করব? ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে যে সিম্বল ছিল, সিম্বলের বাম পাশেই লেখা আছে ইকুয়েশন। এই ইকুয়েশনের যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এই সিম্বলে ক্লিক করবেন। সিম্বলে ক্লিক করা মাত্র এখানে চলে আসলো টাইপ ইকুয়েশন হিয়ার, আর একটা রিবন ট্যাব চলে এসেছে ইকুয়েশন নামে। ইকুয়েশন টুলস এর মধ্যে ইকুয়েশন নামে একটা রিবন ট্যাব এসেছে, লেখা আছে টাইপ ইকুয়েশন হিয়ার। এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আমরা ইকুয়েশন টাইপ করব। কি টাইপ করব না, এখানে দেখতে পাচ্ছি ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে আছে স্কোয়ার।
তো আমাদের এই বাইরের কাজটা আগে করতে হবে, মানে এখানে আগে বর্তমানে স্কোয়ারের কাজ করতে হবে। তো এখানে স্ক্রিপ্টে ক্লিক করব। স্ক্রিপ্টে ক্লিক করে প্রথমে যে এখানে বক্সটা দেখতে পাচ্ছি সুপার স্ক্রিপ্টের, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এরকম আসলো জায়গাটা, একটা বক্স আসলো, তারপরে ওখানে ছোট্ট করে একটা বক্স এসেছে, পাচ্ছেন দেখতে সবাই? জুম করে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। এবার এই জায়গাতে আমি লিখব ব্র্যাকেট, ব্র্যাকেট দিব। হ্যাঁ, স্ক্রিপ্টে যেতে হবে, আগে স্ক্রিপ্ট। এখন কি কেউ জয়েন্ট করলো? হ্যাঁ, আগে স্কোয়ার যদি থাকে তো স্কোয়ারের কাজটা আগে করতে হবে। তো এখানে স্কোয়ার আছে, এই জন্য স্ক্রিপ্ট নিলাম। স্ক্রিপ্ট আমরা জানি দুই ধরনের হয়, একটা সুপার স্ক্রিপ্ট, একটা সাব স্ক্রিপ্ট। তো এখানে উপরে আছে, এই জন্য আমরা সুপার স্ক্রিপ্ট নিলাম। এর মধ্যে এবার ব্র্যাকেট, তো ব্র্যাকেট আমরা কিবোর্ড থেকেও দিতে পারি, বা এখানে অপশন আছে ব্র্যাকেট। এই ব্র্যাকেটের মধ্যে ক্লিক করে এখান থেকে ব্র্যাকেটে ক্লিক করলাম, ব্র্যাকেট চলে আসলো। এবার এর মধ্যে ব্র্যাকেটের মধ্যে যে ডট ডট করে ঘরটা দেখতে পাচ্ছি, এই ঘরে ক্লিক করলাম। ঘরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি a প্লাস b লেখা আছে, তার নিচে ডিভাইড করে 2ab লেখা আছে, মানে দুই ভাগে ভাগ করা আছে। এটাকে বলি আমরা ফ্র্যাকশন। ফ্র্যাকশন কিভাবে দিব না, এই যে স্ক্রিপ্টের এই পাশেই আছে ফ্র্যাকশন, ফ্র্যাকশনে ক্লিক করলাম, দিয়ে প্রথম ফ্র্যাকশনটাই ক্লিক করলাম, স্ট্যাক ফ্র্যাকশন ক্লিক করলাম। ক্লিক করা মাত্র এবার বক্স দিয়ে দিয়েছে আমার লেখার জন্য। তো এবার আমি এখানে টাইপ করে দেব a প্লাস b, কিবোর্ড থেকে টাইপ করলাম, আর নিচে টাইপ করে দিচ্ছি 2ab। এবার এই বক্সে যাব কিভাবে না, আমরা মাউস দিয়ে ক্লিক করতে পারি, তবে সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে কিবোর্ডের যে অ্যারো কি আছে, সেই অ্যারো কি এর ডান সাইডের যে অ্যারো কি, রাইট অ্যারো কি, সেই রাইট অ্যারো কি এভাবে প্রেস করলাম, একবার এখানে গেল, আরেকবার প্রেস করব, তার পাশে গেল, আরেকবার প্রেস করলাম, ওইখানে চলে গেল। এখানে লিখলাম 2, লেখা হয়ে গেল। আবার অ্যারো কি একবার প্রেস করব, অ্যারো কি প্রেস করে এখানে মাইনাস দিয়ে দিলাম। মাইনাস দেওয়ার পর এবার আছে ব্র্যাকেট, প্রথমে আছে, আগে প্রথমে আমি ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পর আবার চলে এসে ডট ডট করে একটা ঘর এসেছে, এই ঘরটাই ক্লিক করলাম। এখানে আছে রুট ওভার, তো রুট দিচ্ছি। তো রুটকে আমরা এখানে নামটা দেখতে পাবো রেডিক্যাল, রেডিক্যালে ক্লিক করলাম, যে প্রথমে যে রুটটা আছে স্কোয়ার রুট, এখানে ক্লিক করলাম, চলে আসলো রুট। এর মধ্যে এখানে লেখা আছে ব্র্যাকেটে a মাইনাস b দিয়ে স্কোয়ার আছে, তার মানে কি আমাকে স্কোয়ারের কাজটা আগে করতে হবে। তো আগে স্কোয়ারের এই বক্সটা নেব, স্কোয়ারের বক্স চলে আসলো। তারপরে আমরা এখানে লিখব, ব্র্যাকেট দিচ্ছি, এখানে দিলাম ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে লিখছি a মাইনাস b, আর এই ঘরটার মধ্যে লিখছি 2। যখন আমাদের এই লেখাটা হয়ে গেল, এবার বাইরে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, তার বাইরে ক্লিক করব, দিয়ে একবার স্পেস দিয়ে দিব, তাহলে বাম দিকে চলে আসবে লেখাটা সঠিক সাইজে। কাজটা বুঝে গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, নিচে এবার এন্টার প্রেস করব, নিচে চলে আসলো কার্সার। তারপর আবার আমরা লিখবো, আবার ইকুয়েশন করব। বুঝে গেল কাজটা? ইকুয়েশন, হ্যাঁ না, অফিসিয়াল কাজ যদি করেন তাহলে অফিসিয়ালি তো আমরা এমএস ওয়ার্ডই ইউজ করি। আর প্রিন্টিং প্রেসের যারা কাজ করে, প্রিন্টিং প্রেসের লোকরা এমএস ওয়ার্ড ইউজই করে না। হ্যাঁ, প্রেসে যদি আমরা কোশ্চিন যদি প্রেসে বানাতে যাই, প্রেসের মানুষকে দিই, তাহলে ওরা এমএস ওয়ার্ডে করবে না। আর যদি যারা অফিসে দেখা একটা স্কুল চালাচ্ছে, সে একটা কোশ্চিন তৈরি করবে, নিজেই তৈরি করবে, তখন এমএস ওয়ার্ড ইউজ করতে হবে। হ্যাঁ, প্রেসের কাজে এটা পুরোপুরি এতে হয়। হ্যাঁ, করেলেও হবে, পেজ মেকারেও হবে, ইনডিজাইনেও হবে।
ইনডিজাইন হচ্ছে পেজ মেকারের আপডেট ভার্সন। পেজ মেকারের লাস্ট তো 7.0 ছিল, তারপরে আর কোনো আপডেট পেজ মেকার নতুন সফটওয়্যার তৈরি করেনি, মার্জ হয়ে গেছে ইনডিজাইনে। মানে পেজ মেকারে আপনি 1 থেকে 999টা পেজে কাজ করতে পারবেন, মানে একসাথে 999টা পেজ নিতে পারবেন। আর ইনডিজাইনে 9999টা পেজ নেওয়া যাবে। পেজ মেকারে ইউনিকোড ফন্ট সাপোর্ট করবে না। ইনডিজাইনে ইউনিকোড ফন্ট যে কোনো ফন্ট সাপোর্ট করবে। পেজ মেকারে ফন্টের একটা লিমিটেশন আছে 450। ইনডিজাইনে কোনো লিমিটেশন নাই, যত খুশি নিতে পারেন। আর শেপস আঁকতেও সুবিধা, অনেক কিছু সুবিধা আছে ইনডিজাইন। এই কারণে এই জন্য ইনডিজাইন সবাই করে অনেকে। এখন বর্তমানে ইনডিজাইনই চলছে। পেজ মেকার যারা পুরনো মানুষ আছে তারাই করে, যারা এখনো শিখিনি। তবে ইনডিজাইন সবাইকে শিখতে হবে। ঠিক। এখন আমরা তো ক্লাসে ইনডিজাইনই শিখাচ্ছি, পেজ মেকার তেমন শিখাচ্ছি না। আগে শিখাতাম, এখন না। পেজ মেকার জানা থাকলে ইনডিজাইন মামুলি জিনিস। ওটাই পেজ মেকারটাই, পেজ মেকার সফটওয়্যারটাই নাম হয়েছে ইনডিজাইন। মানে পেজ মেকারের আপডেট ভার্সন। হ্যাঁ, যেমন ধরুন ট্যালি নাম ছিল, তো ট্যালি ERP 9 ছিল নাম, 9.0 ছিল ট্যালি ERP 9। এখন নাম হয়েছে ট্যালি প্রাইম হয়েছে নাম, হয়েছে কিনা? হ্যাঁ, যেমন ফটোশপে ছিল কি ফটোশপ 7.0। বেশিরভাগ সবাই কিন্তু জানে 7.0। এখন কি হয়েছে আপডেট ভার্সন হয়ে একটা CS ভার্সন গেছে, CS3 CS5 এই লাইনে গেছে, একটা CC ভার্সন গেছে। হ্যাঁ, তো এইরকম আপডেট ভার্সন গেছে, ওই রকমই। ওটা দেখিয়ে দেবো। আমার ব্যাপারটা হচ্ছে, আমার যে পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ, ওই ল্যাপটপটা আমার শর্ট সার্কিট হয়ে গেছে মাদারবোর্ড। 15-20 দিন মতো হয়ে গেল। ল্যাপটপ সারানো যাবে কিনা জানি না, পারছে না। দোকানে দিয়ে এসছি, যারা টেকনিশিয়ান আছে, পারছে না তারাও। তো হয়তো যদি না চলে দেখি, না হলে নতুন আবার কিনতে হবে পিসি। আর এখন যেটা ক্লাস করেছে এটা তো আমার কম্পিউটার সেন্টারের সব স্টুডেন্টরা ইউজ করে। তো নিয়ে আসছি ল্যাপটপ, তারপরে ক্লাস করে আবার সকালে নিয়ে যাচ্ছি। মানে এমন সময় ল্যাপটপটা খারাপ হলো। হ্যাঁ, পরে করে দেবো, কারণ আমার ওটা ল্যাপটপটা লেটেস্ট ভার্সন, তো আসুসের টাফ গেমিং ল্যাপটপ ছিল। ভালো ল্যাপটপ, সবকিছু সাপোর্ট করবে। আর এগুলো হচ্ছে এগুলো নর্মাল ল্যাপটপ। 4GB র্যাম আছে, অনেক পুরনো, 3rd জেনারেশন। তো ইকুয়েশন বুঝা গেল, তাই তো? না, পেজ মেকারে ইকুয়েশন একই, সেম। সবচেয়ে ইকুয়েশন ভালো হয় MS ওয়ার্ডে। হ্যাঁ, MS ওয়ার্ডে ইকুয়েশন সবচেয়ে ভালো হয়। আর যদি আমরা পেজ মেকার ইউজ করি, তো পেজ মেকারে ইকুয়েশন হয়, আবার কারো কারো পেজ মেকারে ইকুয়েশন ওটা আসবে না, নাও আসতে পারে। তখন হ্যাঁ, সিস্টেম একই, যেভাবে আমি এখন দেখালাম ইকুয়েশন, এই সিস্টেমেই কাজ করতে হবে। এবার পেজ মেকারে যদি আমরা ইকুয়েশনের কাজ করি, হতে পারে যদি না থাকে অপশন অ্যাভেলেবল, তাহলে থার্ড পার্টি কোনো আর একটা অ্যাপ ইকুয়েশন টাইপ করার জন্য ডাউনলোড করতে হয়। ওই অ্যাপটার নাম হচ্ছে ম্যাথ টাইপ। আমার কাছে আছে কিনা দেখাতে পারি, নাই মনে হয় এখানে। ম্যাথ টাইপ বলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপের মাধ্যমে ইকুয়েশন টাইপ হবে। খুঁজে দেখতে হবে কোথায় আছে, পরে দেখাবো যখন ওই লাইনে আসবো। আচ্ছা, এরপর আমরা দেখব শেপস। এটা আচ্ছা লিখে দিচ্ছি, চলেন। প্রথমে গেলাম কোথায়, এটা ইকুয়েশনের কাজ।
EQUATION, ইকুয়েশন। এবার ইকুয়েশন করার জন্য প্রথমে কোথায় গেলাম, ইনসার্ট রিবন ট্যাব, ইনসার্ট রিবন ট্যাব। ইনসার্ট রিবন ট্যাবে যাওয়ার পরে এবার আমরা ক্লিক করলাম ইকুয়েশনে, এরকম একটা চিহ্ন ছিল, পায়ের চিহ্ন, এখানে ইকুয়েশনে ক্লিক করলাম, ওই চিহ্নতে, সিম্বলটাই। তারপরে একটা রিবন ট্যাব উপরে চলে আসবে ইকুয়েশন নামে, ইকুয়েশন টুলস নামে, আর তারপরে আমরা কাজ করব যেভাবে দেখালাম। বুঝা যাবে? বুঝা গেল কাজটা? মানে তেমন কিছু লিখার নাই, এগুলো প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার হলো? আচ্ছা ঠিক আছে, এটা আমি কেটে দিলাম। আচ্ছা এবার আমরা বুঝবো শেপস। শেপস কি জিনিস? তো শেপস আমরা শিখবো, যেটা আমরা বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন রকম নাম থাকে, তা আমাদের মাইক্রোসফটে এখানে নাম আছে শেপস। কি জিনিস একটু বলে দিই, SHAPES, এটা হচ্ছে শেপস। এটা থাকে ইনসার্ট রিবন ট্যাবে, ইনসার্টের মধ্যেই শেপস থাকে। ইনসার্ট রিবন ট্যাবে যাওয়ার পরে যেতে হয় শেপস, লিখে দিলাম আগে, দিয়ে তারপরে চুজ করব যে শেপসটা আমরা নিতে চাই, সেই শেপসটা চুজ করব, চুজ শেপস যেটা নিতে চাই, দিয়ে ড্র করব, ড্র ইন ইয়োর এরিয়া। এ হচ্ছে শেপসের গল্প। এবার শেপস কি জিনিস সেটা বলি। শেপস হচ্ছে এই ধরনের একটা, ধরুন এরকম একটা বক্স নিব, এরকম কিছু একটা বক্স আমার দরকার পড়লো, হ্যাঁ আঁকতে আমার ভুল হলো, চলুন এটা সোজা নামবে, মোটামুটি হলো। চলুন একটা বক্স হলো, এই বক্স, এই যে এরকম যদি একটা বক্স নিই, বা ধরুন এরকম গোল একটা নিব, বা বিভিন্ন রকম নিতে পারি, তো এইগুলোকেই বলছি শেপস। তো যখন শেপস নিব, তো শেপসের মধ্যে নেওয়ার সময় এই কোণাতে দেখবেন কিছু বক্স দেখতে পাবেন, এই কোণাতে, এই যে এরকম কোণাতে, এটা খাতায় লিখে নেবেন, এই চার কোণায় চারটা বক্স দেখতে পাবেন, পয়েন্টগুলো, আর মধ্যেখানে এখানে একটা করে পয়েন্ট দেখতে পাবেন, এইভাবে এরকম একটা পয়েন্ট থাকবে, আর এখানে একটা পয়েন্ট থাকবে। তো এই পয়েন্টগুলোকে আমরা নাম বলছি নোডস, NODES, মনে রাখতে হবে এটা, পয়েন্টগুলোকে বলছি নোডস। আর শেপসের যে লাইনটা দেখতে পাচ্ছি, এই যে বর্ডারটা, এটাকে বলছি আউটলাইন, আউটলাইন। ভিতরের অংশ, শেপসের যে ভিতরের অংশ, এটাকে বলছি আমরা শেপ ফিল, SHAPES, শেপস ফিল। ক্লিয়ার হলো? এতটা আপনাদেরকে মনে রাখতে হবে, নোটস, আউটলাইন আর শেপ ফিল, এটা লিখে নিন, এতটা লিখে নিন, দিয়ে আমি বলছি। হয়েছে? লেখা হয়েছে? এবার আমি দেখাচ্ছি কাজটা। ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করে শেপস। এবার শেপস দেখুন, এখানে মনে রাখবেন, এখানে কত রকমের শেপস আছে দেখুন, লাইন শেপস আছে, বেসিক, তারপর ব্লক অ্যারো, ইকুয়েশন শেপস আছে, ফ্লো চার্ট আছে, স্টার এন্ড ব্যানার্স আছে, কল আউটস আছে, অনেকগুলো শেপস আছে। এতগুলো শেপস কোনো সফটওয়্যারে থাকে না, যে আমরা ডিজাইনিং যে সফটওয়্যারগুলো ইউজ করি সেখানেও থাকে না, আমাদেরকে তৈরি করতে হয় ওই শেপস ওই সফটওয়্যারগুলোতে।
আমরা যদি কোরেল পেজ মেকার এগুলোতে ইউজ করি আমাদেরকে শেপস বানাতে হয়, আর এখানে বানানো তৈরি করাই দেওয়া আছে। আমাদের যা প্রয়োজনীয় এমএস ওয়ার্ডে কাজ করার ক্ষেত্রে সমস্ত ধরনের শেপস এখানে রেডি আছে। এর বাইরে যদি কোনো শেপস দরকার হয় তো আমরা তৈরিও করতে পারবো, তার অপশন এখানেই আছে। আমি দেখাচ্ছি একে একে। তো দেখাচ্ছে আমি এরকম একটা চারকোনা শেপস নেব, চারকোনা শেপস নিলাম। এবার শেপস নেওয়ার পর যখন এইভাবে ড্র করব ক্লিক করে, দেখুন যেখান থেকে ড্র করছি আমি টানছি, তো এবার টানলাম। টানার সময় যে জায়গা থেকে শুরু করলাম টানা সেটা হচ্ছে একটা কোণা এখান থেকে। এবার আমি যেদিকে টানলাম এই বরাবর চলে গেল। যত বড় আমি টানবো, এত বড় টানলে এত বড় হবে, যেমন খুশি টানতে পারি। এবার এই যে নোটস গুলো দেখতে পাচ্ছি, এই নোটস গুলো ধরে কি হবে, এই নোটসটা ধরে যদি আমরা এইভাবে বড় করতে পারবো, ছোট করতে পারবো। নিচের নোটসটা ধরে এবার নিচে ছোট করতে পারবো, বড় করতে পারবো। আর কর্নারের যে নোটস থাকবে এই নোটস ধরে আমরা বাম দিকে নিচে মানে যেমন ইচ্ছা তেমন ছোট বড় করতে পারবো। এতটা বোঝা গেল? আচ্ছা, এরপরে আমি শেপস কিভাবে আর টানতে হয় সেটা বলি। এবার মনে করুন আমি আরেকবার শেপস টানছি। দেখুন ইনসার্টে ক্লিক করলাম, শেপস, শেপসের মধ্যে চারকোনা শেপসে নিলাম। এবার টানার সময় দেখুন এই জায়গা থেকে আমি টানছি, তো টানার সময় এবার শিফট কি প্রেস করব, শিফট কি প্রেস করে এবার শেপটাকে টানছি। দেখুন আমি মাউস নিয়ে যাচ্ছি এদিকে, দেখুন আমার মাউস কোন দিকে যাচ্ছে, কিন্তু শেপস দেখুন চারিদিকে সমান হচ্ছে, একদম পারফেক্ট সমান হচ্ছে, মানে স্কোয়ার হয়ে যাচ্ছে চারিদিকে। দৈর্ঘ্য এবং প্রস্থ, হাইট ওয়াইড দুই সাইডে কিন্তু সমান হচ্ছে। তাহলে শিফট ধরে আমরা যদি ড্র করি তাহলে দুই দিকে সমান হবে। আর যদি আমরা শিফটের সাথে কন্ট্রোল প্রেস করি তো যে জায়গা থেকে টানছি সেই জায়গাটা হয়ে যাবে মিডিল। এই দেখুন মানে আমি শুরু করেছিলাম এই মধ্যখানে, এখান থেকে ড্র করতে শুরু করেছিলাম, তো এর চারো সাইডে বড় হবে যদি কন্ট্রোল দেবে প্রেস করি। শেপসটা টানার সময় যদি কন্ট্রোল চেপে রেখে করি তো কি বললাম, কন্ট্রোল CTRL কন্ট্রোল প্লাস ড্র করলাম। হ্যাঁ, কন্ট্রোল দেবে থেকে করলাম, তো যে কেন্দ্রবিন্দু তার চারিদিকে বড় হলো। আর এটা হচ্ছে শিফট দেবে থেকে করলাম, শিফট দেবে থেকে কি হলো, আমার স্কোয়ার হলো কাজটা। আর এটা নর্মালি করলাম, এটা নর্মালি। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার বলি শেপস যখন আমরা নিলাম, আমি এই দুটো শেপস ডিলিট করে দিলাম, এই শেপসটাই বোঝাচ্ছি। শেপস যখন নিলাম শেপসের ভিতরে একটা কালার দেখতে পাচ্ছি। এটা আপনারা উইন্ডোজ যদি 2007 মাইক্রোসফট 2007 যদি আপনারা ইউজ করেন তাহলে এর ভিতরের যে ফিল কালারটা দেখতে পাবেন হোয়াইট কালার, আর তার আপগ্রেড ভার্সন গুলোতে এরকম নীল কালার দেখতে পাবেন। তো এই কালারটা আমরা যদি ইচ্ছা করি যে কালার নিব তা নিতে পারি বা চেঞ্জ করতে পারি। সেটা করার জন্য কি বললাম, এই ভিতরের অংশটাকে বলি আমরা শেপ ফিল। তো এই শেপ ফিল এই জায়গায় দেখতে পাবেন, উপরে যে ফরম্যাট নামে একটা রিবন ট্যাব এসেছে এর মধ্যে শেপ ফিল আছে। এই শেপ ফিলে গিয়ে আপনারা যে কোনো শেপ ফিল করতে পারেন। আমি যদি ইয়েলো করি ইয়েলো করতে পারবো শেপটাকে। আবার যদি মনে করি না আমি শেপ ফিল নেব না, কোনো কালারই নেব না, তাহলে নো ফিল করে দেব, কালার নাই। আর যদি মনে করি না আমি কোনো এর ভিতরে পিকচার দেব তো পিকচার দিতে পারি, গ্রাডিয়েন্ট দিতে পারি, এরকম দুই রকম কালার। বা আমার ইচ্ছা মতো গ্রাডিয়েন্ট দিতে চাইলে তো মোর গ্রাডিয়েন্টে ক্লিক করবেন। মোর গ্রাডিয়েন্টে ক্লিক করার পর এখানে ইচ্ছে মতো কালার চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি রেড দিলাম, এই কালারটাকে আমি হয়তো ইয়েলো দিলাম, মধ্যখানের কালারটা ধরুন আমি ডিলিট করে দেব, তো আমি এখানে ডিলিট করে দিলাম। তো আমার ইচ্ছে মতো কালার করতে পারি, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। আবার যদি আপনি মনে করেন না টেক্সচার দিব, টেক্সচারও দিতে পারেন। এই ধরনের কাঠের কালার, মার্বেল কালার, এই ধরনের ডিজাইনও আমরা দিতে পারি।
তো বেসিক্যালি এইগুলো আমাদের দরকার পড়ে না, আমাদের দরকার পড়ে যা সেটা হচ্ছে কালারের উপরে। আর যদি বাই চান্স বেশি কালার দরকার পড়ে তাহলে গ্রেডিয়েন্ট, টেক্সচার এরকম তেমন দরকার পড়ে না, পিকচার দরকার পড়তে পারে। তো এটা প্র্যাকটিস করে দেখবেন আপনারা, তারপরে বোঝা যাবে কাজগুলো। এটা পুরোপুরি দেখবেন কাজটা। আমি আপাতত হোয়াইট করে নিচ্ছি ভিতরে, মানে মনে করুন এটা হোয়াইট আছে। আর যদি হোয়াইট না করি তাহলে কি হয় দেখুন, আমি নো ফিল করলাম। এবার এই শেপসটাকে যদি আমি সিলেক্ট করি, দেখুন সিলেক্ট করলে মাউস পয়েন্টার আমি মিডলে নিয়ে যাচ্ছি, সিলেক্ট হবে না। দাগে ক্লিক করব তাহলে সিলেক্ট হবে। যদি আমি কালারটাকে ফিল করি হোয়াইট কালার দিয়ে, এবার সিলেক্ট করছি, দেখুন মাউস পয়েন্টার এর মধ্যে নিয়ে গেলেই দেখুন সিলেকশন মুভ দেখতে পাচ্ছি, মুভ পয়েন্টার মানে চারিদিকে তীর চিহ্ন দেখতে পাচ্ছি। এই অবস্থায় ক্লিক করব তাহলে শেপটা সিলেক্ট হবে, এখানে ওখানে নিয়ে যেতে পারবো, সরাতে পারবো, মুভমেন্ট করতে পারছি। সেটার সুবিধা মতো আপনারা করবেন কাজটা। থাকলো আমাদের বর্ডার, তো এই বর্ডারটাকে নাম বলছি শেপ আউটলাইন। তা আউটলাইন কিভাবে করব না, নিচে আউটলাইন আছে শেপ ফিলের নিচেই, এখান থেকে যে কোনো কালার আমরা আউটলাইনের দিতে পারি। আর আবার এখান থেকে ওয়েট থেকে মোটা করতে পারবো, যতটা খুশি মোটা করতে চান মোটা করতে পারবেন। যদি আপনারা মোটা প্লাস যদি মনে করুন আমি ড্যাশ ড্যাশ দিব, তো এই ধরনের ড্যাশ ড্যাশ দিতে পারেন। এরকম দেখবেন কাজগুলো, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমি এর পরের দিন জিজ্ঞেস করব আপনাদেরকে এই শেপ ফিল শেপ আউটলাইনের ব্যাপারে। আমি জাস্ট একটু হালকা করে দেখিয়ে দিলাম। এটা আপনারা দেখবেন আগে কেমন কি পারছেন, তারপরে আমি বলবো কি অসুবিধা হচ্ছে। তারপরে ক্লিয়ার হলো? এবার আমি কয়েকটা শেপস বলি। ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে গিয়ে শেপসে ক্লিক করছি। এবার শেপস এর মধ্যে এখানে শেপস দেখুন কত ধরনের শেপস আছে, তার মধ্যে থেকে একটা শেপস দেখায়। ধরুন এরকম কিছু শেপস আছে, এই ধরুন এই ধরনের একটা শেপস আছে, এটা ধরে এইভাবে টানলাম, তো এই শেপসটা কি হলো, এই শেপসটা রাউন্ড আছে, কর্নারটা দেখুন রাউন্ড করা আছে। কর্নার রাউন্ড করার অর্থ এখানে আমরা এটাকে যদি শেপ ফিলটাকে বাদ দিই, হয়তো হোয়াইট করলাম তাহলে বুঝতে পারবেন। এই দেখুন রাউন্ডটা কেমন আছে। এই রাউন্ডটাকে যদি আপনারা বেশি চান, মানে রাউন্ড আরো করতে চান, তাহলে এখানে আরেকটা নোটস দেখতে পাবেন, সেটা হলুদ কালারের। এটা ধরে এইভাবে টানবেন, তাহলে ইচ্ছে মতো আপনাদের রাউন্ড করতে পারবেন। দেখুন কি ধরনের রাউন্ড করলাম। এটা একটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এছাড়াও আমরা যেটা সবথেকে বেশি ইউজ করি, তার মধ্যে এখানে একটা শেপস আছে, তার নাম হচ্ছে টেক্সট বক্স। মনে রাখবেন টেক্সট বক্স। এটা কি কাজে ইউজ করি সেটা বলি। মনে করুন এটাকে আমি এরকম একটা ছোট্ট করলাম, একদম ছোট করে হালকা করে এখানে লিখে দিলাম, এত বড় মনে করুন রাখলাম। এবার এটাকে কালার করে দিচ্ছি, এটাকে ফিল কালার করে দিলাম আমি ব্ল্যাক, আউটলাইনও করে দিলাম ব্ল্যাক। এত বড় আমাদের শেপস আছে। এই শেপস এর মধ্যে যদি আমাদেরকে লিখতে হয় তখন আমরা কি করব বলি, লিখার গল্পটা বলে দিই একটু। তার আগে আমি অন্য কোনো একটা শেপস নিয়ে বুঝাচ্ছি। এই দেখুন এত বড় মনে করুন একটা শেপস নিয়েছি, আর এই শেপস এর মধ্যে যদি আমাদেরকে লিখতে হয়, আমি শেপ ফিলটাকে ন করে লিখে দেখাচ্ছি। দেখুন রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর অ্যাড টেক্সটে ক্লিক করবেন। কোনো শেপসে যদি লিখতে চান তো রাইট ক্লিক করবেন, দিয়ে অ্যাড টেক্সটে ক্লিক করবেন। অ্যাড টেক্সটে ক্লিক করে আমি ধরুন এখানে লিখছি ক্যাশ মেমো, CASHMEMO। দেখুন লিখলাম, আমি লিখা আমার হয়ে গেছে, বাট লিখাটা দেখুন আমি দেখতে পাচ্ছি না। আমি কালারটাও চেঞ্জ করে দেখাচ্ছি। এই দেখুন লিখা আমার হয়ে গেছে, বাট লিখা দেখুন আমি শেপস যদি বড় করি তাহলে এত বড় করলে দেখতে পাচ্ছি, কিন্তু যদি শেপসটাকে মনে করুন আমি এত বড় দরকার আছে হাইট, তাহলে আমার কিন্তু ক্যাশ মেমো দেখুন কেমন হয়ে গেছে। ক্যাশ মেমো এই লিখা অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না। এইসব ক্ষেত্রে আমরা কি করব, এর থেকে যে আমি কালো রঙের যে শেপসটা টেনেছি এখানে দেখতে পাচ্ছেন, এর থেকে কিন্তু অনেকটাই হাইটে ছোট আছে, তবু আমি এর মধ্যে শেপস ক্যাশ মেমো লিখে দেখাচ্ছি। দেখুন কিভাবে লিখতে হয়। তো এটা এই জায়গায় লিখার জন্য আমরা শেপসে যাব, এটা ইউজ করব টেক্সট বক্স। টেক্সট বক্সে ক্লিক করবেন।
দিয়ে ক্লিক করে বাইরে কোথাও টানবেন, দিয়ে লিখবেন ক্যাশ মেমো, CASH ক্যাশ MEMO। দেখুন আমি লিখলাম। লিখার পর এবার কাজটা কি করছি দেখুন। এই লেখাটাকে আমি প্রথমত একটা কালার করে দিচ্ছি, চেঞ্জ। তো লেখার কালার মানে ফন্ট কালার, এখান থেকে মনে করুন আমি ইয়েলো কালার করছি, তাই ইয়েলো করলাম। এবার এটা যদি নিয়ে গিয়ে এর উপরে বসাবো, দেখুন এখানে কি আছে, ফিল কালার আছে হোয়াইট। তো সেভ ফিল কালারটাকে আমি নো ফিল করে দিচ্ছি। দেখুন দেখতে পাচ্ছি অলরেডি, দেখুন ফিটফাট হয়ে গেছে। এবার যে আউটলাইনটা দেখতে পাচ্ছি, এই আউটলাইনটাকে নো আউটলাইন করে দেব। এইভাবে আমরা লিখে থাকি। বুঝা গেল কাজটা? আচ্ছা, এরপরে আমাদের হ্যাঁ আচ্ছা, শেপস গুলো বলে দিই আর কি কি করতে পারি শেপস নিয়ে। তো এখানে শেপসে যখন যাচ্ছি, তো এখানে বেসিক্যালি যে যেমন শেপস দেখতে পাচ্ছি ড্র করলে তেমনই আসবে। এখানে বিভিন্ন রকম শেপস আছে। এবার এই শেপস এর মধ্যে যেমন নেব, যদি আমি মনে করি এরকম শেপস নিব একটা, তো এরকম টানলে এরকম হয়ে যাবে। যদি মনে করি না আমি এই ধরনের শেপস নেব ব্যানারের মতো, তো এরকম নেব, ধরে এভাবে টানবো, এরকম ব্যানারের মতো চলে আসবে শেপস। এটাকে ধরে এভাবে বড় করতে পারবো। এবার হলুদ পয়েন্ট ধরে, এগুলো প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস করবেন এগুলো। আর লিখার ব্যাপারটা তো বলেই দিলাম। এবার আমাদের এই শেপস এর মধ্যে কিছু শেপস আছে বলি। এর মধ্যে একটা শেপস আছে, নাম হচ্ছে এই জায়গায়, এটার নাম হচ্ছে কার্ভ। এই কার্ভ শেপটা কি বলি, ধরুন এখানে ক্লিক করলাম, ক্লিক করে এবার ধরুন এই যে দেখুন একটা লাইন চলে এসছে। এবার এখানে যদি ক্লিক করে এভাবে আমি ক্লিক করি, দিয়ে এই দেখুন আবার কোন দিকে নিয়ে যাব, ধরুন আমি নিচের দিকে এভাবে করব। এই যে মানে আমি যতক্ষণ না যেখানে শুরু করেছি সেখানে ছাড়বো, ততক্ষণ এটা হতেই থাকবে। আর যদি মনে করুন আমি এরকমই লাইনই নিব আর নিব না, তাহলে ডবল ক্লিক করে দিবেন, হয়ে যাবে শেপসটা। এটা আপনার হাতের উপর ডিপেন্ড করছে আপনি কেমন আঁকতে পারছেন। এটাও প্র্যাকটিস করবেন কার্ভ। এছাড়াও শেপস এর মধ্যে কার্ভ ছাড়া আরেকটা শেপস আছে, তার নাম হচ্ছে ফ্রি ফ্রম। এটা খুব কাজে দেয়, দেখবেন ফ্রি ফ্রমে ক্লিক করলাম। ফ্রি ফ্রম এই শেপসটাই একবার জাস্ট ক্লিক করলাম, দেখুন যেখানে ক্লিক করেছি সেখান থেকে লাইনটা আসছে। এবার যদি মনে করুন আমি এখানে ক্লিক করলাম, জাস্ট ক্লিক করলাম, তো এখানে ক্লিক হয়ে গেছে, আবার এই জায়গা থেকে শুরু হয়ে গেছে। এবার মনে করুন আমি এখানে ক্লিক করলাম, এরকম ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এরকম আমার শেপস দরকার। দিয়ে যেখানে শুরু করেছি সেখানে ক্লিক করে দিব, আমার শেপস রেডি। এটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো আঁকতে পারবেন কোনো জিনিস। এই ফ্রি ফর্ম নিয়ে বিভিন্ন শেপস আঁকা যায়। ক্লিয়ার হলো এটা? আচ্ছা, যেগুলো দেখাচ্ছি এগুলো সব প্র্যাকটিস করবেন, রেকর্ড আমি দিয়ে দিব, ক্লাস রেকর্ড। এরপরে আরেকটা শেপস আছে, এর পাশেই আছে, নাম আছে স্ক্রাইবল শেপসটাই ক্লিক করলাম। এর কাজটা হচ্ছে এটা নিয়ে আপনারা কোনো কিছু এখানে লিখতে পারবেন। ধরুন এখানে আমি লিখছি এভাবে এম, ধরুন হাত তুলে নিলেই শেপসটা কমপ্লিট হয়ে যাবে। ও এন ডি এ এল, আমি তো পেন নিয়ে লিখলাম, মাউস দিয়ে এরকম হবে না লেখা। তো দেখবেন করে কেমন লাগছে। দেখুন এটা কিন্তু আমি শেপসে লিখলাম, এটা অ্যাকচুয়ালি শেপস। বুঝা গেল? স্ক্রাইবল এটাও দারুণ কাজের জিনিস। এই দেখুন আমি এখানে ধরুন এখানে কারোর নাম লিখছি, তো এরকম করে লিখে দিচ্ছি, হয়তো সিগনেচার করছে, ধরুন তো এরকম করে সিগনেচার করছে। তো শেপস নিয়ে আমরা কিন্তু সিগনেচারের মধ্যে করে দিচ্ছি। তো এটা আঁকতে পারবো আমাদের। তো যদি আপনার পেন ট্যাপ থাকে তো বেশি ভালো আঁকতে পারবেন, মাউস দিয়ে এতটা ভালো হয় না এটা। এবার যদি মাউস ভালো আপনারা চালাতে পারেন তাহলে হতে পারে। তো যে কটা আমি শেপস দেখালাম বিভিন্ন রকম ক্যাটাগরির, সমস্ত শেপস গুলো আপনারা প্র্যাকটিস করবেন। শেপস এর মধ্যে আরো অনেক কোশ্চিন হয়, আপনারা করবেন, আমাকে যত খুশি কোশ্চিন করবেন, কি কি অসুবিধা আছে, কি বানাতে চাইছেন শেপস নিয়ে আমাকে জিজ্ঞেস করবেন। আগে প্র্যাকটিস করে দেখবেন, তারপরে পরের ক্লাসে জিজ্ঞেস করবেন, আমি শেপস এর ব্যাপারে সমস্ত প্রশ্নের উত্তর দিব। বোঝা গেল?
এরপর আমি দেখাচ্ছি ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট তো শেপস এর কাজ করার পাশাপাশি আমরা ওয়ার্ড আর্ট করব। ওয়ার্ড আর্ট কি, খুব আমাদের এমএস ওয়ার্ড এর মধ্যে শেপস আর ওয়ার্ড আর্ট এক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শেপস আর ওয়ার্ড আর্ট যদি আমরা এমএস ওয়ার্ডে না শিখি তাহলে এমএস ওয়ার্ডের কাজটা মনে হয় যে আমাদের পরিপূর্ণতা পেল না। তো সঠিকভাবে আমাদের ওয়ার্ড আর্ট এবং সঠিকভাবে শেপস এর ইউজ আমাদেরকে শিখতে হবে। এই এমএস ওয়ার্ডে যে কাজগুলো আমরা শিখে থাকি, এমএস ওয়ার্ডে এই ওয়ার্ড আর্টের কাজ, শেপস এর কাজ, এই নলেজগুলো নিয়েই কিন্তু আমরা বিভিন্ন যে আপার ভার্সনের যে কোর্সগুলো আমরা ইউজ করি, বিভিন্ন যেমন ডিটিপি বলুন, আরো ভিডিও এডিটিং বলুন, সব জায়গাতে আমাদের এই নলেজগুলোই দরকার হয়। তো আমি দেখাচ্ছি ওয়ার্ড আর্ট। দেখুন আমার যে এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভার্সনটা 2016। আমি এর আগেও বলেছিলাম এটা ভার্সন 2016। তো এই ভার্সনে এমএস ওয়ার্ডে ওয়ার্ড আর্ট এই অপশনটা অতটা বেটার না। সবচেয়ে ভালো অপশন আছে 2007-এ। 2007-এর মতো 2016-তে পাবেন না, কাজটা করে অতটা মজা পাবেন না। দেখাই আমি 2016-তে কিভাবে কাজ আছে, দেখাচ্ছি। দেখুন ধরুন এখানে আমি রাউন্ড করে একটা কোনো কিছু লিখবো, ঠিক আছে? তো রাউন্ড করে লেখার জন্য এই ইনসার্টের মধ্যে ওয়ার্ড আর্টে ক্লিক করলাম। ওয়ার্ড আর্টে ক্লিক করলে দেখুন এখানে এই কয়েকটা আছে ওয়ার্ড আর্ট, 1 2 3 4 5, 3 5-এ 15টা। এই 15 ধরনের ওয়ার্ড আর্ট স্টাইল দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন একই রকম ডিজাইন আছে সব। বেসিক্যালি কোনোটাই হয়তো শ্যাডো আছে, কোনোটাই হয়তো এরকম আছে। তো আমি একটা নিয়ে দেখি। এই দেখুন ক্লিক করলাম, হ্যাঁ 2007টাই ভালো। এবার এই ভার্সনটাই কিভাবে করবেন আমি সেটা বলে দিচ্ছি। দেখুন তো এরকম বক্স আসলে, তো এর মধ্যে এবার আমরা কি করব, এখানে হয়তো আমি লিখছি একটা, হয়তো এরকম লিখছি, আমি কম্পিউটার সেন্টারের নাম লিখছি, ধরুন MONDAL, মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার। এই দেখুন কেমন হলো। এবার মনে করুন এই লেখাটাকে আমি রাউন্ড করব। তো কি পদ্ধতি আছে দেখুন, এখানে এই লেখাটা লিখলাম। লেখাটা তো আমার যদি মনে হয় না এক লাইনে লিখবো, তো এক লাইনে তো হলো না, আমাকে লেখার সাইজ ছোট করতে হবে। এখান থেকে যেভাবে লেখার আমরা ছোট করি, তো আমার কি দরকার এটা করার? আমরা তো শেপস নিয়েই লিখে নিতে পারবো না, তো ওয়ার্ড আর্টের কোনো মূল্যই হয় না এটা। এবার যদি আমি এখান থেকে যাই, তো এখানে দেখবেন ওয়ার্ড আর্টের মধ্যে এখানে কিছু ইফেক্ট আছে, এখান থেকে আমরা এই রাউন্ড করতে পারবো, এই যে ট্রান্সফর্ম। তবে এখানে যে নলেজ গুলো পাবেন, এখানে যে নামগুলো পাবেন, এগুলো আপনাদের ডিটিপির কাজ শিখতে অনেকটা সুবিধা হবে। এগুলো এগুলোই অপশন আছে, ওখানেও নাম আছে, রিফ্লেকশন, শ্যাডো, গ্লো, বেভেল, 3D রোটেশন, ট্রান্সফর্ম, সব ফটোশপের এগুলো অপশন, ফটোশপের নাম আছে। আমরা ফটোশপের সবচেয়ে বেশি এগুলো নাম ইউজ করি। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ডিজাইনিং দেখতে পাচ্ছি এখানে। তো এখানে আছে এই রাউন্ড করা, এটাতে ক্লিক করে দিলাম, দেখুন রাউন্ড হয়ে গেছে। এবার এই মধ্যেখানে নোটটাকে ধরে এইভাবে নিচে না হবে, তো রাউন্ড হয়ে যাবে। তো রাউন্ড তো হয়ে যাচ্ছে, বাট আমাদের নিজের সুবিধা মানে একটা যে মনের মধ্যে আনন্দ, এটা পাওয়া যাচ্ছে না। যেটা যদি আপনি 2007 ইউজ করেন আর 2016 এই ভার্সনগুলো ইউজ করেন, তা আপনি নিজেই বলবেন যে 2007 সবচেয়ে বেস্ট। অন্যান্য অপশন আছে ভালো, কিন্তু এই অপশনটা 2007-এ ভালো আছে। এখানে কিছু অপশন পাবেন, সেটা হচ্ছে যেমন গ্লো পাবেন, এগুলো 2007-এ নাই। এই ধরনের কিছু দেওয়া যাবে, এগুলো প্লাস পয়েন্ট, শুধু এগুলোই আছে, তাছাড়া অন্য কোনো সুবিধা দেখতে পাইনি আমি। এবার মনে করুন আপনার কাছে 2007 নাই, আপনি এই লেটেস্ট ভার্সনে ইউজ করছেন, তবে আপনি 2007-এ যে ভার্সন যেভাবে ওয়ার্ড আর্টের কাজ করেছেন সেম ভাবে এখানেও কাজটা করতে চাইছেন। তো কিভাবে করবেন সেটা আমি বলছি। এটাকে আমি আপাতত ডিলিট করে দিলাম। তো কি করবেন, এমএস ওয়ার্ডটাকে পুরোনো ভার্সনে সেভ করবেন। সেভ করার পদ্ধতি, কন্ট্রোল দেবে এস বা ফাইল মেনুতে গিয়ে সেভে ক্লিক করবেন। প্রথমবার সেভ এস, এর আগেও বলেছিলাম, দেখুন সেভ এস আসলো। সেভ এসে ক্লিক করার পর ব্রাউজে ক্লিক করব, কোথায় আমি সেভ করে রাখতে চাই। তো মনে করুন আমি ডেস্কটপে সেভ করে রাখছি, তো ডেস্কটপে ক্লিক করলাম।
এবার এখানে নাম দিয়ে দেবো, কি নামে সেভ করছি। ধরুন এখানে আমি সেভস বা ওয়ার্ড আর্ট নামে আমি সেভ করছি, এটা ওয়ার্ড আর্ট এই নামে সেভ করছি। চলুন ডাব্লুটাও ক্যাপিটাল করে দিলাম। তো ফাইলের নাম দিলাম ওয়ার্ড আর্ট। এখানে ভালো করে নজর দিয়ে শুনবেন, নজর দিবেন, এখানে ভালো করে দেখবেন। নাম লিখলাম ওয়ার্ড আর্ট ফাইলের নাম, আর তার নিচে আছে সেভ অ্যাজ টাইপ। সেভ অ্যাজ টাইপ এই জায়গাতে আপনারা এই জায়গায় এটা ইউজ করবেন। এই যে এখানে এই সেভ অ্যাজ টাইপে দেখবেন এখানে লেখা আছে ওয়ার্ড 97 দিয়ে হাইফেন দিয়ে 2003 2003 ডকুমেন্ট, 1997 থেকে 2003 ডকুমেন্ট ওয়ার্ডের। এটা ক্লিক করবেন, দেখে নিন অপশনটা ভালো করে মনে রাখবেন কি বললাম, এটা ভালো করে মনে রাখবেন, এই জায়গাটা নোট করে নেবেন পুরোনো ভার্সনে যদি সেভ করতে চান। হ্যাঁ, এটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন পুরোনো ভার্সনে সেভ করার জন্য। মনে থাকবে? বোঝা গেল? আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নেন যদি মনে না থাকে তো। আচ্ছা, আমি কাটছি। আচ্ছা, এরপর আমি কি করব, সেভে ক্লিক করে দেবো। দেখুন সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করা মাত্র এটা কন্টিনিউ করে দিচ্ছি, বাস যা আসলো আসলো। এবার মোডটা হয়ে গেল ক্যাপাবিলিটি মোড, উপরে ক্যাপাবিলিটি মোড হয়ে গেছে। এবার চলে আসুন এখানে ইনসার্ট, ইনসার্টের মধ্যে এবার ওয়ার্ড আর্টে ক্লিক করুন। দেখুন 2007 মতো চলে এসছে, আসলো না? 2007 যেভাবে ওয়ার্ড আর্ট আসে সেম ভাবে চলে এসেছে। দেখুন বাকি ফিচার্সও 2016 যা যা ফিচার্স সবই আছে, আর সাথে এটা পেয়ে গেলাম আমরা। এবার এর মধ্যে আমরা যদি রাউন্ড করি, তো ধরুন এখানে রাউন্ড আছে, এটা নিয়ে নিব। তারপরে আরামসে আমরা এখানে টাইপ করে দিব, এরকম করে লিখে দিচ্ছি মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার, টাইপ করলাম। টাইপ করে ওকে করে দিব। এবার ওকে করলে 2007 যে নিয়ম, ওকে করার সাথে সাথে আমাদেরকে এখানে টেক্সট র্যাপিং করতে হবে, দ্য ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা কিন্তু করতে হবে 2007 নিয়ম অনুযায়ী। এই দেখুন পুরোনো ভার্সনে এটা করতে হবে। এবার এই কর্নারটা ধরে আপনারা এভাবে নিচে নামাবেন, যত খুশি যেমন নিতে চান তেমন নামাবেন এভাবে। এখানে আপনারা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এখানে হলুদ পয়েন্টটা ধরে উপরে একটু তুলে নেবেন, একটু স্মুথ হবে লেখাটা, দেখতে ভালো লাগবে। এই যে হলুদ পয়েন্টারটা, বুঝা গেল কাজটা? ওয়ার্ড আর্ট বুঝে গেছে? কোনটা? ইএসটিডি এখানে তো এমনি তো লেখা যায়, শেপস নিয়ে লেখা যায়। ওয়ার্ড আর্টের কি দরকার? শেপস, হ্যাঁ হ্যাঁ এখানে লিখবো, এরকম করে শেপস নিব। হয়তো আমি এসটিডি লিখবো, এসটিডি লেখার নিচে যদি একটা কোনো শেপস দিয়ে দিই একটু ভালো লাগবে। এরকম একটা শেপস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম একটা শেপস দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে, এইভাবে দিয়ে দিলাম, একটু নিচে করে দিলাম, ব্যাস। দিয়ে এর মধ্যে এবার লিখে দিব। এটাকে কালার যদি করি তো কালার করে দিব একটা যে কোনো কালার যেটা ভালো লাগবে। এখান থেকে হয়তো এটা ইয়েলো করে দিলাম বা হোয়াইট করে দেবো, যেটা খুশি করে দেবো। আচ্ছা, এর মধ্যে যদি লিখবো তো কি করব, ইনসার্টে যাব, টেক্সট বক্সে যাব, দিয়ে এই টেক্সট বক্স যে ক্লিক করে টানবো, এখানে লিখে দেবো ESTD, একটা হাইফেন দিয়ে এখানে লিখে দিলাম। এইভাবে লিখে দেওয়ার পর এটাকে সাইজটা ছোট করে এটা কি করব, ফিল কালার ন করে দিব, আউটলাইন ন করে দিব শেপসের। তারপর এটা এখানে বসিয়ে দিব। লেখার সাইজ মোটা করলে বোল্ড করব, সাইজ বড় করলে বড় করব, ঠিক আছে? একটু শেপসটাকে বড় করে নিলাম, দিয়ে বসিয়ে দিলাম। আর কালার চেঞ্জ করলে এখান থেকে কালার চেঞ্জ করে দেব।
বুঝা গেল কাজটা? এই ওয়ার্ড আর্টের মধ্যেও আবার প্রচুর পরিমাণে অপশন আছে। এই যে ওয়ার্ড আর্টের এখানে শেপস আছে বিভিন্ন, তারপরে শ্যাডো আছে, হ্যাঁ, তারপর 3D আছে। এগুলো সমস্তটা আপনারা দেখবেন কোনটাতে কি কাজ হচ্ছে। শেপ ফিলের কাজ, শেপ আউটলাইনের কাজ সেম, শেপসের ক্ষেত্রে এবং ওয়ার্ড আর্টের ক্ষেত্রে সেম কাজ করবে। এগুলো সম্পূর্ণ অপশনগুলো দেখবেন, তারপরে আপনাকে অবশ্যই কোশ্চেন করবেন, জিজ্ঞেস করবেন আপনাদের যা যা প্রবলেম হবে, কারণ এটা বোঝাতে অনেকক্ষণ সময় লাগবে। আপনারা আগে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করে দেখুন আগে যে পারছেন কিনা, কোথায় অসুবিধা হচ্ছে, তারপরে আমাকে বলবেন, তারপরে আমি জিনিসগুলো ক্লিয়ার করবো যা জিনিস আছে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে সবার? হুম 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 হ্যাঁ, তার নিচেও সেম ভাবে নিব। হ্যাঁ হ্যাঁ, যতটা জায়গা নিবে। ঠিক আছে।